আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি সানজানা আক্তার, সহকারী শিক্ষক, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 13 নিয়ে, অর্থাৎ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে। যে কোনো জিনিস পড়ার আগে বা যে কোনো অধ্যায় জানার আগে আমরা যে অধ্যায়ের টাইটেলটা থাকে সেটা সম্পর্কে অবশ্যই জেনে নেব। যেহেতু আমাদের অধ্যায়টাই হচ্ছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে, সেহেতু আমরা আগে জেনে নেব জনসংখ্যা কি। অনেকভাবে আমরা জনসংখ্যাটাকে ব্যাখ্যা করতে পারি। সব থেকে সহজভাবে যদি বলি আমরা, তাহলে জনসংখ্যা বলতে আমরা কি বুঝাই দেখো, যে একটা জায়গায় বা একটা এলাকায় যে মানুষগুলো বসবাস করে, তাই না? তাহলে চলো, এবং যেহেতু অধ্যায়টা আমাদের জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, তাহলে চলো আগে দেখে নিই আলোচ্য বিষয়গুলো কি কি, তারপরে আমরা পড়ায় চলে যাব। দেখো, প্রথমে আমরা পড়ব জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ কি। জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের মধ্যকার সম্পর্কটা কি, প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি। তাহলে দেখো, বললাম যেহেতু আমরা যে অধ্যায়টা পড়বো, আগে অধ্যায়ের বিষয়বস্তুটা জেনে নিব। তাহলে প্রথমেই আমরা জেনে নিব জনসংখ্যা কি আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কি। তাহলে এই যে বললাম যে জনসংখ্যা হচ্ছে একই এলাকায় বসবাসরত, একই এলাকায় বসবাস করছে এমন মানুষজনগুলোকেই আমরা কি বলবো, জনসংখ্যা। তাছাড়া হচ্ছে আমরা যেহেতু অধ্যায়ে প্রাকৃতিক পরিবেশ কি এটাও ছিল, তাহলে আমরা দেখো প্রাকৃতিক পরিবেশ আমরা কিন্তু আগেও পড়ে এসেছি। প্রাকৃতিক পরিবেশটা কি? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যে উপাদানগুলো, পরিবেশের যে উপাদানগুলো কি মানুষেরা তৈরি করতে পারে না, প্রকৃতি থেকে সরাসরি আসে, সেগুলোই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাহলে দেখো বলেছি পরিবেশের যে উপাদানগুলো মানুষের তৈরি নয়, অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া যায়, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। তাহলে দেখো, আমাদের মানুষদের পক্ষে সম্ভব নয় তৈরি করা এমন উপাদানগুলোই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। কী কী হতে পারে বলো তো? গাছপালা, সূর্য, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এগুলো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়, এগুলো প্রকৃতি থেকেই আসে। তাহলে দেখো, আমরা প্রথমেই জেনে নিলাম জনসংখ্যার প্রাকৃতিক পরিবেশটা কি। এখন দেখো আছে জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের মধ্যকার সম্পর্ক। জনসংখ্যার সাথে খাদ্যের কি সম্পর্ক থাকবে? অবশ্যই থাকবে। দেখো, মানুষ যদি আমরা কম হই তাহলে আমাদের খাদ্যও কম প্রয়োজন হবে, আর মানুষ যদি আমরা বেশি হই তাহলে আমাদের খাবারের প্রয়োজন বেশি হবে। আর থাকার জায়গার কথা দেখো, যদি একটা রুম থাকে ঘরে, তাহলে হচ্ছে কি ওইখানে 2জন মানুষ 3জন মানুষ আমরা মোটামুটি ভালোভাবে থাকতে পারবো। কিন্তু জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেখানে থাকাটা কষ্টকর হয়ে যাবে। সেজন্য জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের মধ্যকার যে সম্পর্কটা, সেটা কি দেখো, লোক সংখ্যা যত বাড়বে, তার মানে একটা জায়গায় যত লোক সংখ্যা বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে। আর লোক সংখ্যা বাড়ার সাথে সাথে খাবারের প্রয়োজনের সাথে সাথে আরও কী হবে দেখো, বেশি জায়গার প্রয়োজন হবে। তার মানে থাকার জন্য আমাদের বেশি জায়গা লাগবে। দেখো, একটা সময় কী ছিল, এখন কিন্তু আমাদের বিজ্ঞান আর প্রযুক্তির যে উন্নয়ন হচ্ছে, সেজন্য কী হচ্ছে দেখো, আমরা বেশি খাদ্য উৎপাদন করতে পারছি। এবং প্রযুক্তির ফলে দেখো, আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেও আমাদের জীবনযাত্রাটাকে খুব সহজ করে ফেলেছি এখন। আর তাতে করে কি হচ্ছে দেখো, চিকিৎসার উন্নয়ন হচ্ছে, আর চিকিৎসার উন্নয়নের জন্য কি হচ্ছে, মানুষও দীর্ঘায়ু লাভ করছে। ঠিক আছে, তাহলে তোমার মানুষ, এজন্য লোক সংখ্যা এখন বাড়ছেও বেশি, আমাদের এখন মৃত্যুর হারটা কমে গেছে। সেজন্য লোক সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের খাবার এবং জায়গারও প্রয়োজন হবে, অতিরিক্ত জায়গা এবং অতিরিক্ত খাবারের প্রয়োজন হবে। তাহলে এই প্রশ্নটা থেকে যদি তোমাদের এইরকম একটা প্রশ্ন আসে যে জনসংখ্যা, খাদ্য আর বাসস্থানের মধ্যকার কী সম্পর্ক, তাহলে আমাদের মাথায় চট করে তখন চলে আসবে কি, যে যত জনসংখ্যা বাড়বে আমাদের তত বেশি খাবারের প্রয়োজন হবে এবং তত বেশি জায়গার প্রয়োজন হবে থাকার জন্য। তারপরে আরেকটা টপিক আছে তোমাদের, প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার একটা প্রভাব আছে। দেখো, মানুষ বাড়ছে কিন্তু প্রাকৃতিক সম্পদ কিন্তু আমাদের সীমিত, প্রাকৃতিক সম্পদ কিন্তু বাড়ছে না। তাহলে কি করতে হবে আমাদের? এই প্রাকৃতিক সম্পদের একটা সুষ্ঠু ব্যবহার করতে হবে। আমরা অপচয় করলে চলবে না। বাসায় হচ্ছে রান্না করার সময় করা শেষ হলে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আমাদের প্রয়োজনে আমরা ফ্যান চালাবো, প্রয়োজন শেষে আমরা বন্ধ করে দিব, আমরা অপচয় করব না। কারণ হচ্ছে কি, প্রাকৃতিক সম্পদ যেহেতু সীমিত বলেছি আমরা, তার মানে এটা প্রতি আমাদের সতর্ক থাকতে হবে, অতিরিক্ত ব্যবহারটা করা যাবে না।
এখন দেখো প্রাকৃতিক সম্পদের উপর যেহেতু জনসংখ্যা বৃদ্ধির একটা প্রভাব আছে, অনেকভাবে হচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির উপর, এই প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা পড়ে। কীরকম হতে পারে দেখো, প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, অতিরিক্ত খাদ্য, যত বেশি মানুষ তত বেশি খাদ্য লাগবে, আর এই অতিরিক্ত খাদ্যটা যোগান দেওয়ার জন্য কি করছে মানুষ, দেখা যাচ্ছে যে তোমার মানুষ যদি হয় একজন মানুষের যদি 10 কেজি চাল লাগে, এখন মানুষ যদি হয়ে যায় 10 জন, তাহলে তো চালের পরিমাণও বেড়ে যাচ্ছে, তখন 100 কেজি চাল লাগবে। তাহলে যত বেশি মানুষ বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে, তার সাথে সাথে তত বেশি থাকার জন্য জায়গারও প্রয়োজন হবে। আর আছে হচ্ছে তোমার পরিবেশের পরিবর্তন, পরিবেশের অবশ্যই পরিবর্তন হচ্ছে। কীরকম পরিবর্তন হচ্ছে দেখো, যত বেশি মানুষ হচ্ছে আমরা কি করছি, প্রাকৃতিক সম্পদটাকে ধ্বংস করে দিচ্ছি। সেখানে কি করছি, আমরা থাকার জন্য, আমরা বাসস্থান তৈরি করার জন্য গাছপালাও কেটে ফেলছি, তাহলে সেটা আমাদের পরিবেশের পরিবর্তন ঘটিয়ে ফেলছে। তাহলে দেখো জনসংখ্যা বাড়ার জন্য আমাদের পরিবেশও পরিবর্তিত হয়ে যাচ্ছে, কত দিক থেকে আমাদের উপর এই জনসংখ্যাটা প্রভাব ফেলছে। বনভূমি ধ্বংস হচ্ছে, বনভূমি ধ্বংস হচ্ছে কিভাবে দেখো, মানুষ বেশি, এখন যে জায়গায় যে ঘর আছে সেখানে তো সবার যদি থাকা সম্ভব না হয়, তখন আমরা কি করব, বনভূমি কেটে বা গাছপালা কেটে সেখানে আরেকটা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে আমাদের। আর এই বনভূমি ধ্বংস করলে কি হচ্ছে, আমাদের কিন্তু অক্সিজেনের পরিমাণটাও কমে যাচ্ছে, তাহলে কত দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর বনভূমি ধ্বংসের সাথে সাথে আবার এটার সাথে সম্পর্কিত হচ্ছে পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, কারণ তুমি বনভূমি ধ্বংস করে ফেলছো, তখন পশু পাখিরা কোথায় যাবে, তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। আর তাদের আবাসস্থল নষ্ট হলে কি, পশু পাখিটাও হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর ব্যাপক ভূমিকা রাখছে তারা। আর পশু পাখির আবাসস্থল নষ্ট হয়ে গেলেও আমাদের পরিবেশের উপর একটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি হচ্ছে। তার সাথে সাথে আরও যেটা হয়, ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। তুমি যত গাছপালা কেটে ফেলবে ভূমিক্ষয়টা তত বেড়ে যাবে। বৃষ্টির সময় দেখো গাছপালা কিন্তু আমাদেরকে কতভাবে সাহায্য করে। এই যে দেখো কিছুদিন আগে ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড়ের সময় কি সুন্দরবন আমাদের কতভাবে প্রোটেক্ট করলো দেখো, কারণ হচ্ছে গাছপালা আমাদের ঝড় থেকেও রক্ষা করে, মাটি ক্ষয়, ভূমিধস এগুলো থেকেও আমাদেরকে রক্ষা করছে। আর হচ্ছে দেখো প্রাকৃতিক দুর্যোগটা কীরকম হচ্ছে দেখো, তুমি যখন দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে এই যে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, এই সব জিনিসগুলো হচ্ছে কি অতিরিক্ত জনসংখ্যার ফলে প্রাকৃতিক সম্পদের উপর এই যে প্রভাবটা পড়ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, এই দুর্যোগটা কি আমাদের জন্য চরম ক্ষতি বয়ে আনছে। দেখা যাচ্ছে মানুষের বাসস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ঘরবাড়ি সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে প্রভাব পড়ছে। তাহলে দেখো এই যে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, এই তোমাদের অধ্যায়টা ছোট, কিন্তু অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে এখান থেকে, এবং বড় প্রশ্নগুলো আসতে পারে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলো কি কি হতে পারে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু খুব ছোট ছোট করে পয়েন্ট করে জাস্ট তোমাদেরকে বুঝিয়েছি, কিন্তু তোমাদের কিন্তু লেখার সময় আরও বিস্তারিতভাবে লিখতে হবে। আর বইয়ের কথা, আমরা বইটাকে খুবই ভালোভাবে অনুসরণ করব, কারণ বইয়ের প্রত্যেকটি লাইন আমরা গুরুত্ব দিয়ে পড়ব। তোমাদের বই থেকেই প্রশ্ন আসবে, বইয়ের লাইনগুলো ভালোভাবে পড়ব, শূন্যস্থান বলো, ছোট প্রশ্ন বলো, বড় প্রশ্ন সব আমরা বই থেকে পাবো। বইটাকে গুরুত্ব দিয়ে পড়বো আমরা, এবং আশা করি অধ্যায়টা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বাসায় বাবা মা অথবা বড় কারোর সাহায্য নিয়ে কমেন্ট করে আমাদের জানাবে, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব তোমাদের সমস্যার সমাধান করে দিব। তাহলে তোমরা অধ্যায়টা ভালোভাবে পড়বে, এখান থেকে প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়বে, প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বে। আর তো এই অধ্যায়টা আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তীতে আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।